আসসালামু আলাইকুম। শুরু করছে অবরুদ্ধ নিশীথ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৮৪। সকাল ৯টা বাজল। তখনও ঝরছে আষাঢ় বৃষ্টি। অন্তু থরথর করে কাঁপতে লাগলো। লোকটা শুয়ে আছে, হাত থেকে রক্ত পড়া থেমে গেছে। বৃষ্টির পানিতে তাজা রক্ত ধুয়ে সবুজ ঘাসে লাল মিশে যাচ্ছে। আমির নিবাসের ফ্রন্টিয়ার্ডের ছাউনি পোর্টিকোর নিচে অবস্থান নিয়ে পুলিশ বাহিনী তখন এফআইআর লিখতে ব্যস্ত। তারা সরকারের কাছে জবাবদিহি লিখছে। তারা লিখল, জয় আমিরের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের ফোর্সের একজন সদস্য নিহত হয়েছে ও আরেকজন মৃত্যুমুখে, এবং শেষ অবধি তারা নিজেদের আত্মরক্ষার উদ্দেশ্যে ভয়াবহ ক্রিমিনাল জয় আমিরের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে। এটা লিখতে গেলে ব্যাগ পেতে হতো যদি না হামজার দিন ফুরতো। জয় আমিরের শরীরে তাজা 4টে গুলি বিঁধেছে। আত্মরক্ষার জন্য ক্রিমিনালকে একটি গুলিবিদ্ধ করে কাবু করাই যথেষ্ট। মারার হলেও এতগুলো গুলি একটি মানুষকে থামাতে চালানোর নয়। সুতরাং বাহিনীর সবগুলোর এ নিয়ে রাজনৈতিক উপরমহলের কাছে জবাবদিহি করতে কলিজা ফেটে যেত। কিন্তু সেই লিঙ্কটা দুর্বল হয়ে গেছিল দুই ভাইয়ের। এই সুবিধাটুকু পেয়ে পুলিশ ফোর্স নিশ্চিন্ত। ময়নাতদন্তেও নেওয়া হবে না লাশ। চিহ্নিত অপরাধী জয় আমির, নিশ্চিত ফাঁসির আসামি ছিল। বিবেচনার উপর কম করে হলেও যাবজ্জীবন দণ্ড শোনানো হতো। মৃত আসামি জয়ের পরিবারের কে কে আছে? স্ত্রী বসে আছেন মৃতদেহের পাশে। আর কি আছে? রিমি ও তুলি প্রথমবার সেদিন আমির নিবাসে এলো। থমকে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ নারী দুটো। এত বড় নিবাস, এত আভিজাত্য। এই বাড়ির উত্তরসূরি জয় আমির, যে লোকটা একটা জীবন এই পরিচয়কে এড়িয়ে কাটালো, তার শেষ শ্বাসটুকু ঠিক তার পরিচয়ের জমিনে পড়ল। পাপ কি ধুয়েছে তাতে? ঘটনাটা রিমির বিশ্বাস হলো না। জীবনে লুঙ্গি প্যান্ট ধোয় না লোকটা, দরজাও আটকে ঘুমায় না। রিমি বা তরুর সকাল সকাল যেতে হয় তার রুম পরিষ্কার করতে অথবা নোংরা পোশাক নিতে। সে এরকম কত সকাল লোকটাকে চিৎপটাং হয়ে বিছানায় পড়ে থাকতে দেখেছে। আজ না হয় বিছানায় নয়, নোংরা ঘাসের উপর পড়ে আছে। তাই বলে লোকটা একটু পর উঠে চিৎকার করে ভাত চাইবে না? তার কাছে হামজা ভাইয়ের খোঁজ চাইবে না? রিমির শ্বাস আটকে গেল। তুলি শিউরে হাঁটু ভেঙে বসে ঝাঁকায় জয়কে, কর্কশ স্বরে বলল, আয় ভাটপার, এই বলেছিলি যে আমায় বিয়ে দিবি? আমি অসহায় বলে মিছে সান্ত্বনা দিয়েছিস? বিয়ে তো দিলি না। অমন চুপচাপ শুয়ে থেকে খালাস না রে। আমি জীবন কাটাবো কি করে? তোরা এক একজন পণ্যের কাজ করে করে এক একটা এক একদিকে পাড়ি জমাচ্ছিস। আমাকে কে দেখবে? আমার মেয়েকে কে দেখবে? কোয়েলের দুধ নেই দুদিন, ভাত চটকে দিলে বমি করে কাঁদে। দুধ আনতে যাবে কে? দেখ দাঁড়িয়ে আছে, তোকে দেখছে। ও কাঁদলে উঠবি না? জয়, ওঠ বলছি। আমার মেয়ে না খেয়ে আছে, আমার ভরা জীবন পড়ে আছে। আমাকে খেতে দেবার লোক নেই, দেখার কেউ নেই, বাপ নেই, মা নেই। কার আশায় রেখে গেলি? আপন ভাই নেই আমার, ফুফাতো ভাই হিসেবে কোনো দায়িত্বটা পালন করে গেলি রে নিমুখারাম। জয়, ওঠ! কোত্থেকে যেন হুড়মুড় করে একটা পাগল ছুটে এলো। পাগলটা হলো কবির। হাঁটু ভেঙে বসে পড়ল জয়ের বুকের উপর ঝুঁকে। হাতে বুকে রক্ত মেখে গেল। কতগুলো লোক আজ ভূত নিবাসে জড়ো হয়েছে। বৃদ্ধরা হাই হাই করে উঠছে থেকে থেকে। আমির পরিবারটারে কেন যে এমনি চিলশকুনে ছিঁড়া খাইল? এই চ্যাংরা একদিন পর কে আইছিল এই সাপের বাড়ি রাত? ওর কি ডর নাই? বাপ গেছে, চাচা দাদা মায় বেহায়ের মতন আইসে অয় জীবনটা দিত। খুবই অবাককর দৃশ্য দেখা গেল। একজন ক্রিমিনাল দাগিয়ে আসামির আইনের হাতে মৃত্যু এত মানুষের হাহাকারের কারণ হতে পারে না, কিন্তু করছে, কারণ এরা জানে না জয়ের জীবনে নারকীয় অপরাধগুলো। ভাই, ভাবি, জয় ভাইয়ের কি হয়েছে? জয় ভাই! কবিরটাকে অন্তু চোখ তুলে। তার খুব অবাক লাগে চারিপাশটা, সব কেমন গুলিয়ে গেছে। জয় আমি সত্যি শাস্তি পেল না। এত পাপ করেও কিছু মানুষের মাঝে নিজের চলে যাবার এত হাহাকার রেখে গেছে যে লোক, তার শাস্তি কোথায়? জয় ভাই, আমি কিন্তু একটু সহ্য করব না এসব। আপনি কইছিলেন পলাতক হইলে তারপর দেশের বাইরে দেখা হবে। আমি তাই সেই আশায় সঙ্গ ছাড়ছি। আইস কিন্তু কথার হেরফের হয়েছে ভাই, এটা মানবই না আমি। না, এই তো কথা ছিল না। আপনি কইছিলেন যা কইপ্রা, আমি আসতেছি। আপনি যাইবেন না? আইজ আর আপনার সাইডে যাইতাম না। আবার ফাঁকি মারবেন আপনি জানি আমি। চলেন, আমার সাথে চলেন, একসাথে যাব। এত পুলিশের সামনে পড়ছেন কেমনে? আপনি আমারে কথা দিয়া কথা রাখলেন না,
এটা হইতো না। ওঠেন ওঠেন ওঠেন। এত রক্ত কিসের? ভাবি, এত রক্ত কার? কার রক্ত? ওঠে না কেন? আপনি কিছু কন কইলাম, আপনার কথা শুনে কন কিছু, কন যে কইবে ডাকে। অন্তু জয়কে দেখে কি মিছে আশ্বাস সবার, তার কথা নাকি জয়ামির শুনে। সে কত অনুরোধ, কত প্রচেষ্টা করেছে কিছু প্রাণ বাঁচাতে। তাদের সঙ্গে পাপিষ্ঠ জয়ামির কি করে এসেছে কে জানে। সে যে এতবার থামতে বলল, জয়ামির কি থেমেছে? বরং নিজের পরিকল্পনা মতো ঠিক আত্মহত্যার দিকে এগিয়ে গেছে সুকৌশলে। তবু পাপ থেকে ফিরেনি। চোখের ভাষায় জয়কে ডাকে, বারে সবার দেখছি কত কত আবদার আবেদন আপনার কাছে, আমার নেই কেবল। আপনার কাছে শুধু আমারই কিছু চাওয়া পাওয়ার ছিল না দেখছি। বেশ তো, যা চেয়েছি তা দেবেন না বলে পালালেন কত রঙ্গ কৌশলে। একটা পাপ বিরতির জীবন, একটি বন্দিত্বের প্রায়শ্চিত্ত। অসম্ভব আবদার রেখে সবার থেকে আলাদা হলাম। সবার মতো আবদার প্রকাশ করে কাঁদতে পারছি না। আমার আপনার ছেলেই বা কি জয়ামির? একটি অসম্পর্ক, একটা বিরোধ, তথাকথিত বৈধ একটি পরিচয়। তার ভিত্তিতে কি বা চাইবার থাকতে আছে আপনার কাছে বলুন তো? এক জীবনে কারো মেয়ে, বোন ও কিছু বন্দির কান্টারি হতে গিয়ে স্ত্রী ও মা হওয়া হলো না। একটি বাপ, ভাই ও কিছু বন্দির দায়ে সন্তানুষা। অন্ত থামে খানিকক্ষণ জয়কে দেখে। ঝিরঝির করে বৃষ্টি ঝরছে শ্যামলা মুখটার উপর। বিগত দিনে বেড়ে ওঠা দাড়ি গোঁফ ছুঁয়ে পানি পড়ছে। অন্তু শুধায়, আপনি কে? আমার কে আপনি? স্বামী হবার যোগ্যতা কি আছে আপনার? একটা আমজাদ আলী প্রামাণিকের মতো পুরুষ আমি চেয়েছিলাম আপনার স্থলে। এলেন আপনি, দাবানলের আগুনের মতো দাও দাও করে জ্বললেন, জ্বালালেন। আজ যখন নিবেছে আপনার শিখা, চারপাশে তাকালে দেখছি কেবল বন উজাড় ছাই, তছনছ হওয়া বিধ্বস্ত প্রকৃতি। কোথাও এক ফোঁটা জীবন নেই, কেবল দহনের ধোঁয়া। কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো চাইনি, কোশমিন কালেও আপনার মতো নোংরা পুরুষকে চাইনি। অন্তরা কখনো আপনাদেরকে চায় না। তবু এলেন, পোড়ালেন, চলে গেলেন। এ আপনার স্বেচ্ছাচারিতা নাকি আমার নিয়তি? এলেন যখন জীবনটা গুছিয়ে নিলেও হতো। আমার তো বাপ নেই। 3 কবুল পড়ার পর আপনার কি কর্তব্য ছিল না আমার এক জীবন কাঁধে বয়ে দেবার? অথচ আপনি আমার রুহ অব্দি পুড়িয়ে ছাই করেছেন দিনের পর দিন। কারণ কবুলের মর্যাদা আপনি বোঝেন না পাপিষ্ঠ। এত অসহায় হয়ে এক নারীর জীবন কি করে পাড়ি দেব একটাবার জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করেছেন বাপ হারিয়ে অন্তু কত অসহায় হয়ে পড়েছিল? কখনো কান বাঁধিয়ে অন্তুর বুকের নিঃশব্দ আত্মচিৎকার শুনেছেন? আপনি শুধু আরমিনকে দেখেছেন। বিয়ের পর তথাকথিত স্বামী হিসেবে কথা ছিল আপনাকে অবলম্বন করে দাঁড়ানোর। অন্তুর বুকটা যে আজ হু হু করে কেঁদে উঠল। জয়া মিরটা দেখল না এই অন্তুকে। দেখলে অবাক হয়ে যেত, আফসোসে আরেকবার মৃত্যুকে বরণ করত কি। কিন্তু আপনি স্বামী হলেন না, আপনি হলেন জয়ামির। এত পাপ, এত নিষ্ঠুরতা কোনোদিন শুধালেন না। এসব দেখে ব্যথা পাও? কোনোদিন জানতে চাইলেন না আমার কাঠিন্যের নিচে নারীত্বের স্তর কতটুকু পুরো? কারণ আপনি নাকি আমার কান্না দেখেননি। তাতে বড় আফসোস আপনার। তাহাজ্জুদে বসে মালিকের কাছে কেঁদে মাতাল হয়ে আপনার ঘরে ফেরার সময় হবার আগেই কঠিন হয়ে বসে থেকেছি। আপনিও সমস্ত সীমা পেরিয়ে পাপ করে গেলেন। সেই সুবাদে ভেতরের নারী অন্তকে হারিয়ে আমি হলাম কেবল একজন হবু আইনজীবী। তাও আপনিও কেবল আমজাদ আলী প্রামাণিকের প্রতিবাদী অন্তকে দেখলেন। উকিল হবার স্বপ্ন দেখা ন্যায় বিচার প্রবণ আরমিনকে দেখলেন। জয়ামির, আপনি আমায় দেখেছেন কোনোদিন? যে মেয়েটা একটু একটু করে নারী জীবনের সমস্ত শখ আহ্লাদের গলা কেটে কিছু প্রাণ বাঁচাতে আপনাদের সাথে লড়াই করে গেছে। শেষে না সেই প্রাণগুলো বেঁচেছে, না সে নিজে। আমার বয়স কত? 24? বুড়ি হয়ে গেছি আমি? বলুন না, আপনি এমন এক বৈধ পুরুষ আমার, যে হয় যাবে কারাবাসে নয় নরকবাসে। আর এ দুটোর কোথাও না গেলে অবাধ পাপাচারে, যেখানে শুধু নিরীহর রক্ত, ক্ষমতার দাপট ও ত্রাস। কোথাও তাকে নিয়ে সুস্থ সংসারের অপশন নেই। অথচ এই নারী জীবনের স্বামীর জায়গায় দখলদারিত্ব সেই পাপিষ্ঠ পুরুষটির কোনোদিন জিজ্ঞেস করেছেন এই জীবনে নারীত্বকে বিসর্জন দিতে আমার কলেজে থেকে কতটুকু রক্ত ঝরে গেছিল? সেই ব্যথার তীব্রতা কতখানি ধারণা করতে পারেন? নারী হয়ে নারীত্বকে বর্জন। অথচ আপনি জয়ামির না হলে আমার একটা সংসার হতো।
আমার সন্তান আমার গর্ভে থাকতো, আমার একটা জীবন হতো, একজন স্ত্রী ও মা হতাম। সব কেড়ে নিয়েছেন। জবাব দিন, যখন এলেনই কেন জয়ামির হয়ে এলেন? যে আপনি জয়ামির, সে কেন আমায় তিন কবুলে বাঁধলেন? আজই আপনি যে স্বার্থপরের মতো পালালেন, আমি কোথায়, কার কাছে যাব? আমার আছে কে? আমার আশ্রয় কোথায়? আপনি কারাগারে যেতেন, তখনও আমাকে আমার সন্তান পিতার পরিচয়হীনতায় মানুষ করতে হতো। কারণ আপনার মতো পাপের সন্তান হওয়া কোনো সন্তানের জন্য শুধুই লাঞ্ছনার। যেভাবে আপনি মানুষ হয়েছেন, আপনার মতো সেই একই জীবন আমার সন্তানও পেত, শুধু প্রেক্ষাপট ভিন্ন। কেন? আপনাকে কেন কারাবাসে যেতে হবে? এত পাপ কেন লেগে থাকবে আপনার হাতে? ঠিক আছে, থাকলো। আমি তার জবাব দিয়ে চাইতাম না, কিন্তু আমার জীবন নষ্ট কেন করেছেন? আপনার মতো জাহিলি স্ত্রী কেন হতে হয়েছে আমাকে? আপনি আমার কাগজে কলমের স্বামী, হৃদয়ে কতটুকু কেমন জিজ্ঞেস করেছেন কখনো? জিজ্ঞেস করলে হয়তো বলতাম। আপনি একটি সূচের বিষমাখা সরু প্রান্ত, যা আমার হৃদয়কে প্রতিক্ষণে খুঁচিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করেছে। তা শোনার পর কি স্বামী হবার চেষ্টা করতেন? তবু ক্ষমা পেতেন না। আমি ভুল ছিলাম, আমি আপনাকে ক্ষমা করতে পারিনি। যদি আপনার শাস্তি মৃত্যু হয় তো আমি ক্ষমা করেছি আপনাকে, কিন্তু অন্তর ইজ্জত, আমজাদ আলী প্রামাণিকের প্রাণ ও পরিবারের জীবনের ঋণ তোলা রইল। এত হিসেব গরমিল রেখে বর্বর শুয়ে থাকা পাপী পুরুষ, আপনি আমার স্বামী নন, আপনি আমার আসামি। দুর্ভাগ্যবশত আমার সন্তানের বাপ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। এ বিরোধ মিটল না, আপনি শর্ত ছেড়ে পালালেন। কিন্তু যে আরমিনের আপনার কাছে কিছু চাইবার নেই, সে আরমিন আজ মিটে গেল। আজ থেকে সে কেবল একজন পাপিষ্ঠ বাপের পাপের প্রায়শ্চিত্তে অকালে প্রাণ দেয়া সন্তানের মা, মাহেজা বিন আমির। যেদিন এই লোক অন্তকে পলাশের কাছ থেকে বাঁচিয়ে আনল, অন্ত কৃতজ্ঞতাটুকু জমিয়ে রেখেছিল। আমজাদ সাহেব তাকে কৃতজ্ঞতা মিটিয়ে শিখিয়েছেন। পরের বার দেখা হলে মিটিয়ে দিত বোধ হয়। হয়তো এইটুকু ইতস্ত করে গম্ভীর গলায় বলতো, ধন্যবাদ জয়ামির। তখন মানসিক অবস্থা ভীষণ খারাপ ছিল। আমার উচিত হয়নি থুতু দেয়া। একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবেন? আমি মিথ্যা বলি না। থুতুটুকু পলাশের জন্য বরাদ্দ ছিল, তা আপনাকে দিয়ে বসেছি। আমি আপনার ছোট বোনের মতো। আমার বড় ভাই আমাকে ওই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে, আর আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করে আমায় বাঁচিয়ে এনেছেন। সিনিয়র আপনি, আমি ছোট মানুষ, ভুল হয়ে গেছে আমার। কিন্তু এরপর, এই ক্ষমা চাইবার পর জয়ামিরের প্রতিক্রিয়া কেমন হতো জানা নেই, কিন্তু অন্ত জানত না ইতিমধ্যে তার সঙ্গে এর চেয়েও খারাপ কিছু করবার পরিকল্পনা জয়ামির ও হামজা করে রেখেছিল। হয় পলাশের রুফটপ, নয়তো ক্লাব ঘরের দোতলা। কিন্তু জয়ামির মাঝখানে থুতুর বদলা নিতে গিয়ে ঘটনা বদলে দিল। অন্তর জীবনটা কেড়ে নিল নোংরা ছলনার কৌশলে। অথচ লোকটা তাকে বারবার ছলনাময় ডেকে গেছে, যে কিনা নিজের ছলনায় মেরেছে অন্তকে। জয়ামির যখন ঘুমাতো, অন্ত কোনোদিন নজর বুলিয়ে দেখেনি, ইচ্ছে বা রুচি হয়নি। আজ দ্বিতীয়বারের মতো দেখল, বুক থেকে রক্ত চুইয়ে বৃষ্টির পানির সাথে ধুয়ে যাচ্ছে। মুখে একরত্তি ব্যথার লক্ষণ ফুটে ওঠেনি। ঠোঁট দুটো এখনো হাসছে, যে হাসিটা তার ঠোঁটে চিরস্থায়ী। অন্তু আবার অবিশ্বাসে পড়ে, এই লোক উঠে এসে গা ঘেঁষবে না? অন্তুর যে কি হলো আজ! আজ তার ভেতরে বড্ড নারীত্বের লাফালাফি সে টের পেল। সে আজ এক মুহূর্তের জন্য সদ্য বিধবা হয়ে উঠল। জয়ামিরকে তার ছুটি ইচ্ছে করল, তার দেখতে ইচ্ছে করলো আগ্নেয়াস্ত্র থেকে ছুটে আসা বুলেট ওই পাষাণ বুকে কেমন ক্ষত তৈরি করেছে। জয়ামিরের একটি অনাকাঙ্ক্ষিত আবদার ছিল, সে রুমে ঢুকেই অন্তকে বলতো, শার্টটা খুলে দাও তো ঘরওয়ালি। অন্তু দেয়নি কখনো। আজ সে জয়ামিনের বুকের ক্ষত দেখতে আলগোছে শার্টের বোতামগুলো খুলে আলগা করল। রক্ত জমাট বেঁধে ক্ষতর মুখ বুঝে গেছে। থোকা থোকা রক্তের চাপ বুকের উপর, সূক্ষ্ম ছিদ্র দিয়ে তীর তীর করে রক্তের ধারা বয়ে এসে বৃষ্টির পানির সাথে মাটিতে মিশে যাচ্ছে। এই রক্তে হামজার ভাগ আছে। কত অংশ হামজার সেটা জানা নেই। হামজাকে কনস্টেবল জানায়, ও হামজা সাপ, জয়ামির ক্রসে গেছে। হামজার দম বন্ধ হয়, চেয়ারের ওপর গা ছেড়ে দেয়। কেমন মৃত পথযাত্রীর মতো সীমাহীন পিপাসায় যেন একটা ঢুক গিলল সে। কোনো রকম ঘেমে গেছে শরীর। তারপর মুহূর্তের মধ্যেই গলা টিপে পায়ের তলে করে কনস্টেবলকে।
আরেকটা বার কথাটা বল, উচ্চারণ কর। খানকির চ্যাংরা, তোর জিহব্বা ছিঁড়ে চিবিয়ে খাবো। তোর আইনের মায়েরে কেমনে চুদতে হয়, খালি একটা বার। কয়েকজন মিলে অসুস্থ হামজাকে ছাড়াতে পারে না যতক্ষণ না হামজার স্নায়ু শিথিল হয়ে সে হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। মৃগী রোগীর মতো কাঁপতে লাগলো শরীর, শ্বাস প্রশ্বাস হাঁপানি রোগীদের মতো। জয় কোথায়? জয়ের গোসল হচ্ছে। সেই শেষ রাত থেকে সে পিচ্ছে রক্ত ও পানিতে একাকার হয়ে। আমির নিবাসের ভিটায় 21 বছর পর তার আবার গোসল হলো। এতক্ষণ সে ভেজা ঘাসে শুয়েছিল, এখন তার জন্য একখানা খাটিয়ে এসেছে, তাকে সেখানে শোয়ানো হলো। এবারের গোসল শেষে হুমায়রা থাবড়ে ধরে পোশাক পরিয়ে দিল না, কারণ জয় আজ ছুটছে না। তাই কয়েকজন মৌলবী মিলে তার ক্ষতবিক্ষত দেহটার সাদা ধপধপে 3 টুকরো কাপড়ে মুড়ল। মৌলবীরা জানে না জয় বেঁচে থাকলে ওই মৌলবীদের জানের ঝুঁকি ছিল। অন্তু দেখল আমজাদ সাহেবের শেষ গোসলের দৃশ্য। এবার সে কেঁদে উঠল। তার কেমন যেন মনে হচ্ছে এবার শেষবারের মতো সে হারালো। আজকে এসে চির একলা হলো। আজ সে এমন এক নারী হলো যার আগে পিছে খালি। আজ সে ফ্রন্টিয়ার্ডের গোল পিলারের সাথে হেলান দিয়ে নিশ্চুপ বসে থাকা দর্শক। নাকে ভুর ভুর করে ঢুকছে কর্পূর গোলাপ জল সুরমার গন্ধ। সেই গন্ধের সাথে আমজাদ সাহেবের শরীরের গন্ধ মিশে একাকার। অন্তু আবাসে চোখ বুঝে নিল। অনুমতি সাপেক্ষে বন্দি হামজাকে আনা হলো আমির নিবাসে। দুপুরে গড়িয়েছে তখন, গরুর বৃষ্টি ঝরছে গায়ে না লাগার মতো, কিন্তু আকাশে ঘন কালো গুটগুটে মেঘ। আকাশের দুঃখ কমছে না। হামজা পুলিশ ভ্যান থেকে নেমে বিভ্রান্ত হলো। এত লোক আর আমির নিবাস, পা জমে গেল মাটিতে। তবু সেই ভারী পা টেনে হামজা জয়ের সামনে পৌঁছালো, কিন্তু আর শরীর ভর রাখতে পারল না, পড়ে গেল মাটিতে। জয় শুয়ে আছে খাটিয়ায়, নাকে দুটো তুলো গোজা। কি আশ্চর্য স্বপ্ন! তুলো দুটো লাল হয়েছে। হামজা আস্তে করে সেই দুটো খুলে নিল। কি বিশ্রী লাগছে তুলো নাকে। শ্বাস নিতে দেবে না নাকি মৌলবীরা? নাক দিয়ে নালির মতো সরু ধারা রক্ত আসছে। হামজা মনোযোগ মিলে দেখে সেই রক্তের ধারা। কি শান্ত সেই ধারা, গাঢ় লাল খয়েরি রঙের রক্ত। ধীরে ধীরে জয়ের দাড়ি ও গলা চুইয়ে ধুতে ছুটছে। হামজা তাই তার অবশ হাতখানা এগিয়ে রক্তগুলো আঙুলের ডগায় মুছে নেয়। জয়ের কি হয়েছে সে বুঝতে পারছে না। বোঝার জন্য সে আস্তে আস্তে জয়ের বুকের উপরের কাফন সরালো। কি বিশ্রী দেখতে দুটো জখম। আর একটু নিচে নামলে হামজা আরেকটা দেখতে পেত। হামজার হাত দুটো তরিতাহত রোগীর মতো ঝিরঝির করে কাঁপে। সে ঝুঁকেছিল জয়ের মুখের উপর, আর সামান্য ঝুঁকে কপালে একটা চুমু খেল। জয়কে একটু বুঝিয়ে বলা দরকার, নয়তো বুঝবে না জয়। খুব অবাধ্য সে। সে তার কম্পিত শক্ত হাত দুটো দিয়ে জয়ের মুখটা আলতো করে হাত বুলিয়ে দেয়। নেড়ে চেড়ে দেখে জয়ের ঠান্ডা হওয়া মুখটা। শোন জয়, তোকে বলা হয়নি, আমার শরীরটা ভালো না, খুব শিগগিরই প্যারালাইজড হয়ে যাচ্ছি আমি। তুই শুনে কষ্ট পাস না, এজন্য চেয়েছিলাম তুই চলে যা, তারপর আমি যাব। একসাথে চিকিৎসা আর নিরাপত্তা দুটো নিশ্চিত হবে। আমার আজকাল রাতে ভুলভাল স্বপ্ন আসে, আজও আসছে। আমি দেখছি তুই পালাসনি, যে আমির নিবাসের শিকারী ভিটে থেকে তোকে 18 বছর ধরে দূরে রেখেছি। তুই বরং আমার অবাধ্য হয়ে সেখানে গেছিস। তারপর তো জানিস ওখানে কি কি হয়। এসব স্বপ্নের কোনো মানে নেই, আমি জানি। আবার ঝিরে ঝিরে বৃষ্টি নামলো। হামজা থামলো, থমকালো। জয় শুয়ে আছে। বিকাল হয়ে আসছে। আজকের ঘুমটা কেমন জয়ের? সে চোখের বোধহয় সবটুকু তৃষ্ণা মিটিয়ে জয়কে দেখল। তার ঘোলা চোখে জয়ের দাড়ি গোফের জোয়ান মুখটা ঝাপসা হয়ে আসছে। সে দেখে একটা কিশোরকে, হুমায়রার ছেলে, বয়স 10, যার পেট ভরানোর জন্য হামজার দুমুঠো খাবার জোগাড় করা খুব জরুরি। জয়কে একটা স্কুলে ভর্তি করাতে হবে। আমির নিবাস থেকে দূরে রাখতে হবে। হামজাকে ছুটতে হবে, খুব ছুটতে হবে। এই দিন দূর করতে হবে, প্রতিশোধ নিতে হবে। জয়কে সাথে নিয়ে অনেকখানি ছুটতে হবে। হামজা ডেকে উঠল। জয়, শোন আমার কথা, একটাবার শোন। আমি তো সব কথা মেনে নিব। তোর সন্তানকে মেনেছি না? তুই চাইলে আমি শরীরের ততখানি মাংস কেটে নিবি, শোধ যাবে। নাকি তবু হবে না? কি চাস তাহলে? রক্ত চাস? দেব। তাকা তুই, একটু হাস, বাই বলে ডাক। আমি সত্যি মরে যাব। আমি অসুস্থ, বুঝলি? অ্যাক্সিডেন্টটা সিরিয়াস মামলা হয়ে দাঁড়িয়েছে। স্পাইনাল কর্ডে ঠাপ খেয়েছি। বেশি দিন বাঁচবো না মনে হয়।
তোকেই তো সব সামলাতে হবে, তারপর বুঝে নিতে হবে এখন থেকেই সব। আমি মরলে তুই কাঁদিস না, আমি তোর সন্তান মেরেছি, ওই জন্যই তো বলছি। তুই কিন্তু পুরানো হামজাকে পাসনি জয়। আজ আমার ভেতরে এক তিল পরিমাণ শক্তি নেই, তবে আমার মনে হয় এত বড় পাপ আমি করিনি যার শাস্তি হিসেবে আমি তোকে এভাবে দেখব। আমার হাতে গড়া তুই আমার সামনে দিয়ে চলে যাবে কি করে? আমার অধিকার নাই? এই তোর বুকে যে গুলি চলেছে, ওই বুক প্রশস্ত করতে আমার বুক ক্ষয়ে হয়ে গেছে। এত সহজ নাকি? হ্যাঁ, ওই যে রক্ত ওখানে দলা হয়ে পড়ে আছে, ওই রক্ত কার? এই ভিটা আর রক্তের সাথে তোর লেনদেন কবে চুকে গেছে? ওই রক্ত আমার, তোর রক্ত মাংস সব আমার দান। সেই রক্ত তোর এই নেমখারাম ভিটায় বিসর্জন যাবে, আমি মেনে নেব না। ওঠ, কোর্টের তারিখ আছে সামনে, এবার পালানো হলো না, কিছুদিন জেল খাটা লাগবে এবার। চল ওঠ। হামজা আচমকা তীরবিদ্ধ পশুর মতো গর্জন করে উঠল। উঠ শুয়োরের বাচ্চা, বেইমানের বাচ্চা! জীবন দিলাম আমি, পালন করলাম আমি, সেই জান তুই হেলায় দান করেছিস বাপের ভিটায়। জানোয়ারের বাচ্চা, তোর মতো বাপের ভিটার অধিকার আছে তোর উপর? তোকে মানা করে নিয়ে এখানে আসবি না? তোকে ১.৫ যুগ ভুলিয়ে রাখলাম, শিখালাম এই ভিটা তোর না, তোর না, তোর না। তোর কাল আছে, তোর মরণ আছে এখানে। তুই আমার অবাধ্য হলি কিভাবে? তোকে আটকাতে পারলাম না আমি। পাসপোর্ট কোথায় হারামজাদা? কেন এসেছিস এখানে? জবাব দে, টাকা জয়, কেন এসেছিস? কথা বল, কথা বল, কথা বল। হামজার দম আটকে এলো। সে একটু শ্বাসের আশায় আকাশের দিকে তাকায়। আহত জানোয়ারের মতো ভূতা ঘুঙানি বের হয় গলা দিয়ে। সে কাঁদতে জানে না, অথচ চোখ আজ পাগল হয়েছে তার। বুকের মাঝখানে দুটো আঙুল গেড়ে বারবার ঘষতে লাগলো। বৃষ্টিটা তার উপকারে এলো। বৃষ্টির পানির সাথে ঝুপঝুপ করে যে কত ফোঁটা নোনা জল ও জয়ের মুখের ওপর পড়ল, জনগণ টের পেল না। মাটি খামচে ধরে খাটিয়ার পাশের মাটিতে কপাল ঠেকিয়ে রইল ক্ষণকাল। কোন উপায়ে সে বিশ্বাস করবে কথাটা? এসব মিথ্যা আয়োজন কখনই যথেষ্ট নয় তাকে বিশ্বাস করাতে যে জয় নেই। জয় নেই মানে কি? বাক্যটাই বেমানান। না, আর ভাবা যাচ্ছে না। আশ্চর্যজনকভাবে তার গোটা শরীরের মুহূর্তের মধ্যে খিঁচুনি উঠে গেল। ডাক্তাররা বলবে এটা হলো সাইকোজেনিক নন অ্যাপিলেপটিক সেইজর্স। সে দুই হাতে ঘাস খামচে ধরে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে গেল কিছুক্ষণ। আবার পালা এলো জয়কে ডাকাডাকির। এক্ষুনি উঠবে জয়। কবির এসে পাশে বসে। কবিরের শরীর থেকে থেকে কেঁপে উঠছে। বদ্ধ উন্মাদের মতো দেখতে লাগে তাকে। সে হামজাকে সামলানোর অবস্থায় নেই। কবির ঘাসের ওপর উন্মাদের মতো বসে থাকে। সে বিশ্বাস করার চেষ্টায় আছে জয় ভাই নেই। নেই মানে কি? কোথায় গেছে? যায়নি, যাবে। সে মৃতের খাটিয়া থেকে জয়কে দুই হাতে বাহুতে আঁকড়ে বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল। পারলে এই মুহূর্তে বুকের ভেতরে লুকিয়ে ফেলা উচিত জয়কে, কারণ মৌলভীরা হিংসুক নজরে দেখছে, নিয়ে যাবার পরিকল্পনা করছে জয়কে। সে জয়কে বুকের সাথে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে আহত জানোয়ারের মতো এক আর্তনাদ করে উঠল, যে চিৎকার উপস্থিত জনতার পশম শিউরে তোলে। কতক্ষণ ওভাবে বুকের সাথে মিশিয়ে চেপে ধরে রইল বলা যায় না। জয়ের নাক দিয়ে রক্ত আসছে। সে রক্তে হামজার দেহ মেখে উঠল। আস্তে আস্তে হামজার শরীরের প্রতিটা কোষ শিথিল হয়ে এলো। খিঁচুনি ভয়াবহ রূপ নিল। জয়কে ছাড়িয়ে নেওয়া তবু মুশকিল তার কাছ থেকে। কিন্তু তার হাতের স্নায়ুকোষ কথা শুনল না। দেহটা মাটির ওপর গলাকাটা মুরগির মতো ছটফট করে লাফাতে লাগলো। তুলির মেয়েটা কাঁদলো এবার। মামা কাঁদছে, জয় শুয়ে আছে। এতক্ষণ ধরে কাঁদলো, জয় উঠল না, তার মানে গুরুতর ব্যাপার। সে গিয়ে তার কচি কচি ছোট ছোট হাত জয়ের মুখে বুলিয়ে দিল। রক্ত লেগে গেল তার কচি হাতেও। সে ফুপাতে ফুপাতে ডাকে, জয়, ওঠো না কেন? মামা কাঁদছে যে। ওঠো জয়, আমরা দেখো নতুন একটা জায়গায় এসেছি, একটু ঘুরতে নিয়ে যাবে কি? ওঠো না জয়, তুমি শুয়ে থাকো পরে বাসায় গিয়ে, এখন ওঠো। তুলি সরিয়ে নিল, তাতে কান্নার ব্যাগ বাড়ল কোয়েলের। সে যাবে না জয়ের কাছ থেকে। কি বুঝলো সে, কে জানে। সে যেন বুঝতে পেরেছে তারা দূরে গেলে জয়কে সরিয়ে নেওয়া হবে। অন্তর হাঁটতে সমস্যা। তার জনধার তখনও লাল তরলে সিক্ত, যেমনটা জয়ামিরের বুক। কয়েকজন স্থানীয় মহিলা জয়ের বউকে ধরে এনে খাটিয়ার পাশে বসায়। অন্তুও ঠিক হামজার মতো একইভাবে কেবল চোখ ভরে দেখে জয়কে।
কিছু বলার নেই তাদের, শুধু বিশ্বাস করার হিসেব মেলানোর আছে। কি ঘটে গেছে? একজন জানের সঙ্গী আর একজন জানের দুশ্মন, অথচ দুজনের কাছে জয়ের সবচেয়ে জটিল বন্ধনে বাঁধা। অন্তুর হাতের মুঠোয় তখন জয়ের ব্যবহৃত গলার শিকল আকৃতির লকেটওয়ালা চেন, ব্ল্যাক টাংস্টেনের আংটি, রূপার রিস্টলেট, সেসব জয়ের দেহ থেকে খুলে নিয়ে তার স্ত্রীর হাতে দেয়া হয়েছে। সে হাতের মুঠোয় চেপে ধরে ওগুলোকে অনুভব করে। কঠিন ধাতব জিনিসগুলোতে জয় জয় রব। অন্তু জয়ের ওপর ঝুঁকে বসে। অন্তুকে অবাক করে টুপ করে এক ফোঁটা চোখের পানি জয়ের গালের উপর পড়ে। অন্তু বিস্ময়ে পড়ে। যেদিন আব্বুকে এভাবে দেখেছি, সেদিন মনে হয়েছিল আপনাকে এভাবে দেখলে আমি হাসব, অথচ হাসছি না আমি। আজ খুশির দিন হবার ছিল আমার, খুশি নই আমি। আমার হিংসে হচ্ছে আপনার উপর। আজ আজাদ হলেন আপনি, কয়েদি আমি হলাম। আমার আসামি মুক্ত হয়ে গেল, আমার তার লড়াই ফুরিয়ে গেল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আপনি দেখবেন না আমার কান্না? আমার ভুল ভেঙে চড়ে কান্না আসছে। এই জীবন খুব ভার হবে। আমার কাঁধে ব্যথা অনুভব হচ্ছে। সব দায় আপনার, জয়ামের। ঝুপঝুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্ত কথাগুলো বলে। তার কণ্ঠস্বর কি যে সুন্দর শুনতে লাগে। আখিরাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব, ততদিন মুলতবি রইল। অন্ত ডুকরে কেঁদে উঠল। সে বসেই রইল। একসময় তাদের পাশ কাটিয়ে একদল খাটিয়া তুলে নিয়ে চলে যায়। জয়ামের নিজের পরিচয়, ভিটেমাটি ও পেছনে একজন হামজাকে মাটিতে ছটফট করা অবস্থায় ফেলে দিব্যি চার পায়া খাটিয়ে চড়ে কোথাও চলেছে। তার পাপ তার আগে আগে পা বাড়িয়েছে। সেটা অদৃশ্য বলে দেখা গেল না। মালিকের কাছে পাপের হিসেব আজ সবকিছুর আগে। সেখানে মায়া থাকবে না, স্মৃতি অথবা মানবিকতা নয়, থাকবে শুধু কুটকুটে অন্ধকার ও হিসেবের খাতা। প্রতিটা পাপ পুণ্যের হিসেব দিতে জয়ামের ঘটা করে এগিয়ে গেল অনন্তে। যাযাবর জীবনযাপনকারী পাপিষ্ঠ জয়ামের স্থায়ী ঠিকানা হলো এতদিনে। তার ঠিকানা হলো পূর্বপুরুষদের পুরনো গৌরস্থান, ঘোড়াহাটের কেন্দ্রীয় কবরস্থান। এই ঠিকানায় দাখিল হবার পর হয়তো আজ জয়ামের কথা বললে কেবল গলা ছেড়ে বলতো, গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই।